আসসালামু আলাইকুম। জি, আমি ফরিদা বলছি, আপনাদের সাইকোলজিস্ট। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা সূত্রপাত হয়েছিল আগের ভিডিও থেকে। সেটা হলো আমরা কিভাবে নিজেদেরকে ভালোবাসতে পারবো, কিভাবে আনন্দে থাকতে পারবো। কি কি করলে আমরা আনন্দটা আমাদের নষ্ট হয় বা আমরা আনন্দে থাকতে পারি না, সেটা নিয়ে আমি গত ভিডিওতে বলেছিলাম। আজকে যেটা বলবো সেটা হলো যে কি করলে আমরা আসলে নিজেদেরকে ভালোবাসবো, আনন্দে থাকবো। প্রথম ব্যাপারটি হলো নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসুন বলতে অনেকের একটা ধারণা আছে যে নিজেকে ভালোবাসা মানে হলো স্বার্থপরতা, অন্যদেরকে ভালো না বাসা, শুধু নিজেকে ভালোবাসা, সেলফ সেন্টার্ড হয়ে যাওয়া, এরকম একটা ধারণা আছে। কিন্তু আসলে তা না। আমরা মানুষকে ভালোবেসেও নিজেকে ভালোবাসতে পারি, আর নিজেকে ভালোবাসতে পারলেই আমরা আসলে অন্যকে ভালোবাসতে পারবো। তারপরেই আসেন যে আমরা কি করব, আমরা সেলফ কেয়ার করব, নিজের জন্য একটা সময় রাখবো, একটা স্পেস থাকবে আমাদের, এবং আমার যা পছন্দ সেই কাজটি আমি ওই সময় করব। এটা খুব জরুরি একটা বিষয়। তারপরে আসুন পজিটিভ থিঙ্কিং। আমরা যে কোনো কিছুকে নেগেটিভলি না নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে পজিটিভলি চিন্তা করব। যে কোনো কিছু হলে এটার ভালো দিকটা কি হতে পারে। ইভেন দেখেন যে যদি আপনি একটা ইন্টারভিউ দেন এবং চাকরিটি না পান, তারও একটা ভালো দিক আছে যে হয়তো আল্লাহ আমার জন্য এর চেয়ে ভালো চাকরি রেখেছেন, বা এই চাকরিতে আমি হয়তো কোনো সমস্যায় পড়তে পারতাম, বা এই চাকরিটা হয়তো আমাকে আটকে দিত আর ওঠার চিন্তা করতে পারতাম না, একটু ব্লক হয়ে যেতাম, এরকম একটা জায়গা। তো সব পরিস্থিতিতেই আমরা আসলে পজিটিভলি চিন্তা করতে পারি। তারপরে যেটা আসেন সেটা হচ্ছে অতিরিক্ত ডিম্যান্ডিং। অতিরিক্ত ডিম্যান্ডিং হওয়াটা আমাদেরকে আনহ্যাপি করে, কারণ আমরা সবসময় যা চাইবো তাই পাবো এমন কোনো কথা নেই, এবং সেই জন্য দেখা যায় যে আমি পাচ্ছি না, আমি চাইলাম অথচ আমাকে কেউ দিচ্ছে না, এই ধরনের ফিলিংগুলো আমাদের আনন্দকে নষ্ট করে। তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অতিরিক্ত সেন্সিটিভ না হওয়া। অতিরিক্ত সেন্সিটিভ হলে যা হয়, প্রত্যেকটা ব্যাপার আমাদের গায়ে লেগে যায়। কেউ কিছু বললো অমনি আমার মন খারাপ, আমি নিজেকে ছোট করছি, আমি নিজের কনফিডেন্সের কথা ভাবছি না, এরকম অনেক সমস্যা হয় যদি কথায় কথায় আমরা সেন্সিটিভ হই। আমরা দুটো টার্ম ইউজ করি, একটা হলো প্রজেকশন, আরেকটা হচ্ছে রিফ্লেকশন। প্রজেকশন হচ্ছে হোয়াট পিপল টক অ্যাবাউট মি। হ্যাঁ, লোকজন আমার সম্পর্কে কী ভাবে, কী বলে, আমাকে আমার সমালোচনা করে নাকি প্রশংসা করে, কি করে, এটা হচ্ছে প্রজেকশন। আর রিফ্লেকশন হচ্ছে হোয়াট কামস ফ্রম মাই ইনসাইড। হ্যাঁ, আমার ভেতর থেকে যেটা আসে। আমরা অনেকেই আছি খুব বেশি প্রজেকশন ডিপেন্ডেন্ট। লোকজন কি বললো এটা দিয়ে অতিরিক্ত সেন্সিটিভ। এটাতে কি হয় জানেন, আপনার কন্ট্রোল আরেকজনের হাতে চলে যাচ্ছে, আপনি অনেকটা ঘুড়ি হয়ে যাচ্ছেন যার লাটাইটা অন্য কারো হাতে। তো তার মানে আমরা বেশি প্রজেকশন ডিপেন্ডেন্ট হতে পারবো না, আমাদেরকে রিফ্লেকশন ডিপেন্ডেন্ট হতে হবে। অর্থাৎ নিজের অ্যানালাইসিস করতে হবে, নিজেকে অ্যাসেস করতে হবে, নিজেকে বুঝতে হবে। হ্যাঁ, লোকজনের কথা একদম শুনবো না তা না, একটা ফিডব্যাক আমাদের সবার দরকার হয়, কিন্তু ওটার উপর ডিপেন্ডেন্ট যেন না হই, প্রজেকশন ডিপেন্ডেন্ট যেন না হই। সোশ্যাল স্কিল ভালো রাখতে হবে, লোকজনের সাথে মিশবো না এটা না, আমাদের কানেক্টেড থাকতে হবে সোশ্যালি, মানুষের সাথে যুক্ত থাকতে হবে, ফোনে কথা বলতে হবে, একসাথে বাইরে যেতে হবে, দেখাশোনা হতে হবে, সব কিছু মিলে সোশ্যাল লাইফটা আমাদের ভালো রাখতে হবে। কারণ আমরা বেসিক্যালি সোশিও ইন্ডিভিজুয়াল বিইং, অর্থাৎ আমাদের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, কিন্তু আমাদের একই সাথে একটা সোশ্যাল আইডেন্টিটি আছে। কাজে আমরা যদি সোশ্যাল আইডেন্টিটির কথা ভুলে যাই, তাহলে দেখা যাবে আমি হ্যাপি থাকতে পারছি না, কিছুদিনের মধ্যেই বিরক্ত লাগা শুরু করবে। আবার আরেকটি ব্যাপারও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমি কি ইমোশন থেকে ডিসিশন নিব নাকি কগনিশন থেকে ডিসিশন নিব। আমাদের মধ্যে আমরা অনেককেই দেখি যারা অনেক বেশি ইমোশনাল থিঙ্কার। প্রত্যেকটা ডিসিশন ইমোশন থেকে হয়, এবং ইমোশন থেকে ডিসিশন ন্যাচারালি বেশিরভাগ ক্ষেত্রে রং হয়, কারণ যেহেতু আমরা বুদ্ধির ব্যবহার না করেই ডিসিশনটা নিচ্ছি। ডিসিশন মেকিং প্রসেসের একটা বড় জিনিস হচ্ছে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, অ্যানালাইজ করা।
অ্যানালাইজ যদি না করে ডিসিশন নেই, সেই ডিসিশন ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই ভুলটা আমরা করি, যে জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যেন আমাদের কগনিটিভ থিঙ্কিংকে ডেভেলপ করতে পারি। তারপরে সেটা হলো ক্ষমা করারও একটা স্কিল থাকতে হবে। যে কেউ আমাকে কিছু করেছে, কিছু বলেছে, কোনো বিপদে ফেলেছে, সেই ব্যাপারটা নিয়ে যদি ওভার থিঙ্ক করি এবং যদি ক্ষমা করতে না পারি, তাহলে ওটাই আমার মেইন কষ্টের কারণ হবে। এক্ষেত্রেও দেখেন কন্ট্রোল আরেকজনের হাতে, কারণ সে অন্যায় কিছু করেছে এবং তার সেই অন্যায়ের কারণে আমি কি করছি, নিজেকে কষ্ট দিচ্ছি। তো সেটা করা যাবে না। আবার নিজে কোনো ভুল করলে নিজেকেও ক্ষমা করতে হবে, কারণ আমি ফেরেশতা না যে কোনো ভুল করব না, ভুল করতেই পারি আমি। তবে লক্ষ্য রাখতে হবে যে ভুলটি একবার করেছেন একই ভুল বারে বারে করবেন না। নতুন ভুল হয়তো করতে পারেন, কিন্তু একই ভুল যেন বারে বারে না হয়, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। গোল থাকতে হবে, আমাদের সবারই একটা গোল থাকতে হবে যে আমার আসলে আলটিমেটলি লক্ষ্য কোথায়। আমার দেখেন এখন যথেষ্ট বয়স হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আমার একটা লক্ষ্য আছে যে আমি শেষ পর্যন্ত কোথায় যেতে চাই, আমি কয়টা বই প্রকাশ করতে চাই, আমি কোন এরিয়াতে কাজ করতে চাই। এই ব্যাপারে আমার এখনও কিন্তু একটা লক্ষ্য কাজ করে। আর তোমরা যারা টিনএজার্স, তাদের তো বুঝতেই পারছো তোমাদের গোলটা, ইট ইজ মাস্ট টু হ্যাভ আ গোল, যাতে তুমি গোল ওরিয়েন্টেড হতে পারো। অর্থাৎ গোল যেন তোমাকে চালিয়ে নিয়ে যায়, গোলটা যেন তোমার চালিকা শক্তি হয়, সেটা খুবই জরুরি একটি ব্যাপার। অতিরিক্ত প্রত্যাশা না করা মানুষের কাছ থেকে। আমি কারো হেল্প করেছি, সেই হেল্প করে প্রতিদানে আমি আবার কিছু পাবো, এই ব্যাপারটা নিয়ে যদি অতিরিক্ত ভাবি, তাহলে এটাও আমাকে আনহ্যাপি করে। এখন ইসলামেও বলা হয়েছে যে আমি যদি কোনো কিছু করি কারোর জন্য, কখনোই প্রত্যাশার মানে পাওয়ার আশায়, প্রাপ্তির আশায় থাকবো না। তো এইটা ইম্পর্টেন্ট, কারণ এটার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা আনন্দ হারাচ্ছি। আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি যেন প্যাসিভ কমিউনিকেটর না হই, আমি যেন অ্যাগ্রেসিভ কমিউনিকেটর না হই। তাহলে আমি কীরকম কমিউনিকেটর হব, সেটাকে বলে অ্যাসার্টিভ কমিউনিকেটর হওয়া। আমি আগেও কমিউনিকেশন নিয়ে বলেছি, সেখানে একটু ডিটেইলি বলেছি এগুলো নিয়ে। তো অ্যাসার্টিভ কমিউনিকেটর নিয়ে ছোট্ট করে বলে দিই যে এটা হচ্ছে খুব বোল্ডলি কথা বলা, ফার্মলি কথা বলা, উইথ লজিক কথা বলা, ইমোশনাল কথা না, লজিক্যালি কথা বলা। এবং যেটা খুব ইম্পর্টেন্সের সাথে থাকতে হবে, সেটা হচ্ছে দ্য আর্ট অফ হাউ টু সে নো। আমি না কিভাবে বলতে পারি। সব কাজ আমার উপর চাপতে থাকবে আমি যদি না বলতে না পারি। তো সেই কারণে আমাদেরকে সুন্দর করে না বলা শিখতে হবে। এটা শুধু যে সংসার জীবনে তা না, এটা আপনার প্রফেশনাল লাইফের জন্য খুব দরকার, এটা আপনার বন্ধু মহলেও খুব দরকার। আদারওয়াইজ সবখানেই দেখা যাবে যে সবাই আপনার উপর চাপিয়ে দিচ্ছে এবং শেষ পর্যন্ত আপনি ম্যানেজ করতে পারছেন না, ফেল করছেন। এই সবগুলো ব্যাপার যদি আমরা একটু মেনে চলি, তাহলে আমরা খুব ভালো থাকতে পারবো। আর ওই কথাটি আবার বলছি, নিজেকে ভালোবাসুন। শুধু অন্যকে ভালোবাসলে হবে না, নিজেকে ভালোবাসুন। তার গোড়ার কথাটাই হচ্ছে দেখেন যে আপনি যা করলে ভালো থাকবেন, সেই ব্যাপারটি যেন আপনি মনে রাখেন। কালকেই আমি একজন ক্লায়েন্ট দেখছিলাম, উনি থাকেন ইউএসের একটা স্টেটে। এই মহিলা বয়স মোটে 37 ইয়ার্স, অথচ উনি লাইফটাকে এতই গুলিয়ে ফেলেছেন, এতই এলোমেলো লাইফ, যে ওনার এখন কোনো কিছু থেকে আনন্দ নাই, কোনো কিছু থেকে শান্তি পাচ্ছেন না, খুবই কষ্টে আছেন। আমার খুব খারাপ লেগেছে ওনার জন্য। কিন্তু উনি এই পুরোটাই হচ্ছে ওনার কয়েকটা জিনিসের ফল। একটা হচ্ছে ইমোশনাল থিঙ্কার, লজিক্যাল থিঙ্কার একদমই নন উনি অনেক বেশি গায়ে মাখেন প্রত্যেকটা কিছুতে, ওভার সেন্সিটিভ উনি, উইক ইন ডিসিশন মেকিং, এবং সবচেয়ে বড় হচ্ছে নিজেকে উনি একদমই সময় দেন নাই। নিজের স্পেস বলতে কিছু ছিল না, উনি শুধু সবার জন্য করে গেছেন। এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে ওনার কিচ্ছু ভালো লাগছে না। ইভেন উনি কটা বেবি নেবেন, সেই বেবি নেওয়ার ব্যাপারেও ওনার ডিসিশন মেকিং ছিল না। ওনার হাজব্যান্ড যা বলেছেন উনি তাই করেছেন, এবং বেশ কটি ছেলে মেয়ে ওনার। এই সব বাচ্চাদের নিয়ে আমেরিকার মতো জায়গায়, যেখানে হেল্পিং হ্যান্ড বলে কিছু নাই,
প্রচণ্ড বিপদে পড়েছেন। তো আমি এই জন্য বললাম যা যা কিছু মেনটেন করলে আপনারা ভালো থাকতে পারবেন, প্রফুল্লে থাকতে পারবেন, নিজেকে শান্তিতে রাখতে পারবেন। সবশেষে আপনাদের একটা কথা বলি, আপনাদের কারো যদি মনে হয় যে আপনি নিজে নিজেকে হ্যাপি করতে পারছেন না, আপনি নিজেকে প্রফুল্ল রাখতে পারছেন না, এটা যদি মনে হয় তাহলে একটা পর্যায়ে আপনারা প্রফেশনালদের হেল্প নিতে পারেন, অর্থাৎ সাইকোলজিস্টদের হেল্প নিতে পারেন, যারা আপনাদের এই পথগুলো দেখাবে বা যারা আপনাদেরকে হেল্প করবে যে আপনি কিভাবে আনন্দে থাকতে পারেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আরও কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।